ওয়েলকাম টু খবর ৩৬৫ দিন কোর্টরুম। আজ আমাদের 6th এপিসোড। বাংলার প্রধান রাজনৈতিক বিরোধী দল একটি ন্যারেটিভ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে, এমনকি ভোটের মাঝখানে তারা কাগজে বিজ্ঞাপনও দেয়। তারা বলে থাকেন যে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না, আয়োজকদের নানা রকমভাবে হুমকি দেওয়া হয়, সরস্বতী পুজোও নাকি করতে দেওয়া হয় না, এবং ঈদের সময় হিন্দুদের উপর নানাভাবে অত্যাচার করা হয়। এই হাস্যকর এবং চূড়ান্ত মিথ্যা ন্যারেটিভ শুনলে বাংলার যে কেউ হাহা হিহি করেই হাসবেন। কিন্তু তা সত্ত্বেও এরা বাংলার প্রধান রাজনৈতিক বিরোধী দল। এই লজ্জাজনক মিথ্যার বেশাতি চালিয়েও এরা ভোট তো পান। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইস ইয়োর ভয়েস। আজ আমাদের সামনে এমন একজন ব্যক্তিত্ব, আমাদের ৩৬৫ দিন কোর্টরুমে এমন একজনকে আমরা পেয়েছি যিনি আপাতভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কারণ তিনি বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কিন্তু আসলে তো তার পরিচয়টা রাজনৈতিক পরিচয় নয়। যদি বলা হয় যে তার পরিচয়টা প্রাথমিকভাবে প্রশাসকের, তাহলেও কিন্তু সব বলা হয় না। যদিও দীর্ঘদিন রাজ্যে এবং কেন্দ্রে অতীব গুরুত্বপূর্ণ পদে সাংস্কৃতিক মন্ত্রক থেকে শুরু করে প্রসার ভারতীর সিইও পর্যন্ত এই ধরনের পদ অলংকৃত করার পরেও আমরা তাকে শুধু একজন সচিব, শুধু একজন প্রশাসক, তথাকথিত বাংলায় একজন আমলা বলে থেমে যেতে পারবো না। এই মানুষটি অত্যন্ত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি জহর সরকার। এই ভদ্রলোকের যেটুকু সময় পান সেটুকু সময় লেখেন, সেটুকু সময় গবেষণা করেন। সম্প্রতি একটি বই আমাদের হাতে আছে, সে বিষয়ই হচ্ছে ফোক, বাংলার লোকসাহিত্য চর্চা, লোকসংস্কৃতির চর্চা। আপাতভাবে বিষয়টি তার কাজের সঙ্গে আলাদা, তাহলে বিখ্যাত চিত্রশিল্পী হেমেন মজুমদার জহর সরকারের সম্পর্কে মামা হন। তিনি সেই আমলে খুবই বিতর্কিত মানুষ, অসম্ভব বিতর্কিত সমস্ত ছবি এঁকেছেন এবং তার প্রিয় মডেলকে বিবাহ করেছেন। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। জহরবাবু যখন মামাবাড়ি যেতেন তখন তার বয়সী সকলকে বলা হতো চোখের সামনে আঙুল দিয়ে রাখো, চারপাশে যেসব পেন্টিং যেগুলো, এগুলো একটাও তোমাদের জন্য নয়, সব বড়দের জন্য। জহরবাবুর ছোটবেলা থেকেই চিত্রকলা এবং বাংলার সংস্কৃতি সম্পর্কে একটা বোধ সেখান থেকেই তৈরি হয়। জহরবাবু একদম গুরুত্বপূর্ণ, বা এই বর্তমান রাজনীতি মিলিয়ে প্রশ্ন, কারণ ৩৬৫ কোর্টরুম সেই কারণেই তৈরি। আপনি একটু আগে বলছিলেন আমাদের দেবদেবীর গল্প, যেগুলো একটা জার্মান চেহারা, ব্যাপারটা মানে এটা হচ্ছিল যে ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে আমরা ভগবানদের কথাটাই সেরকমভাবে বলা উচিত, ভগবানের চিত্রকলায় আমরা আধুনিক যুগে পা দিলাম। এর আগে কিন্তু ভগবানের চিত্র শুধু ছিল মিনিয়েচার পেন্টিং, বইয়ের মধ্যে অঙ্কনের মধ্যে কিছু, আর বড় আকারে হলে সেই পোস্টারের মতন অজন্তা, এলোরা এসব জায়গায় আঁকা, অজন্তা বাঘ জায়গায়। মানুষের কাছে কিন্তু ভগবান কেমন, কি দেখতে, কোন ভগবান কোন দেবীকে কেমন দেখতে হাতের কাছে ছিল না। ১৯বিংশ শতাব্দীতে যখন অঙ্কন শিল্পর সাথে সাথে ছাপানো, বা আমরা যেটাকে রেপ্রোগ্রাফি বলে মাস প্রোডাকশন শুরু হলো, তখন চরিত্রদের একটা প্রয়োজনীয়তা হলো, সরস্বতী কেমন দেখতে হবে। যখন কৃষ্ণ কংসবধ করছে, কংস কেমন দেখতে। এখন এর আগে অবধি কৃষ্ণ এবং কংস গল্প শুনলেই কেউ তার হিন্দি টিচারের কথা মনে করতো, কেউ কংসকে বলতো ওই পাড়ার গুন্ডার মতন দেখতে, যে যার নিজের মনের মধ্যে তারা কল্পনা করে নিত কিরম দেখতে, কিন্তু তার কোনো রূপ তারা আঁকতে পারতো না। এই প্রথম যখন চিত্রশিল্পতে মানুষের স্তরে, চিত্রশিল্প ছিল বরাবর, কিন্তু মানুষের স্তরে যখন পৌঁছতে আরম্ভ করলো,
তখন আমরা অফকোর্স সবাই বলি যে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার একটা বিরাট ভূমিকা ছিল। রাজা রবি বর্মা তখনকার দিকে তার পুরো ক্যারেক্টারগুলো সব ভারতবর্ষ বা হিন্দুদের দেবদেবীর ওপর তিনি ফোকাস করেছিলেন, এবং তিনি যেভাবে দেবদেবীদের রূপ দিয়েছেন সেই রূপ কিন্তু আমরা আমাদের মাথায় গেঁথে গেল যে সরস্বতী মানে বিনাটা এরমভাবে ধরবেন, পদ্মর্প বসবে, পাশে একটি হাঁস থাকবে, এই চিত্র, এইটাই সরস্বতী, এই শাড়ি পরে থাকবেন। তো এটাকে অফকোর্স অন্যভাবে যদি দেখি আমরা, এটা কিন্তু একদিকে আমরা আমাদের ইমাজিনেশনকে, আমাদের চিন্তাধারাকে কিন্তু এটা কারাগারে পুরে দিলাম। আর আমরা কংস মামা বলুন বা সরস্বতী বলুন, সরস্বতী কিন্তু অন্যভাবে আমরা আর ইমাজিন করতে পারছি না। সেই স্বাধীনতাটা চলে গেল, কিন্তু তার সাথে সাথে একটা স্ট্যান্ডার্ডাইজেশন এসে গেল যে দেবদেবী এরকম হয়, কালী এরকম হবেন। কালীর বিভিন্ন রূপ আছে, বিভিন্ন তার সে আছে, তার ধারা আছে, সেগুলো মেনেও, কিন্তু ধারাগুলোও বেশ সিস্টেম্যাটিক করা আছে। তো এইভাবে দেবদেবীদের নিয়ে যে তখনকার দিনে যে ছবিগুলো তারা আঁকতেন, সেগুলোর সাথে সাথে ভারতবর্ষে, আমি ওই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝির থেকে বলছি, মাঝামাঝিও বলা উচিত, 1870-এর পর থেকে ক্রোমোলিথোগ্রাফি এসে গেল। ক্রোমো মানে রং, লিথো মানে পাথর, গ্রাফি পাথরের ওপর রং চেপে, রং এঁকে সেগুলোকে নিয়ে ছাপ করতো। মানে একটা ছবির মধ্যে যদি 6টি রং থাকতো, পাথরটিকে 6বার 6 রকম করে রংগুলোকে লাগাতো, মানে মাস প্রোডাকশন শুরু হলো। তা আমার এখানে যেগুলো আছে সেগুলো রবি বর্মার সময়কারী, কিন্তু বাংলার চিত্রকলা বা কলকাতার চিত্রকলা, যেটা নিয়ে কাজ কিন্তু খুবই কম হয়েছে। এদের মধ্যে আছে ধরুন চোরবাগান, এছাড়া আপনার বটতলার তারও আগের থেকে শুরু হয়েছে, এছাড়া আপনার বউবাজারের আমাদের স্টুডিও, বিভিন্ন রকমের স্টুডিওতে এগুলো তৈরি হতে আরম্ভ করলো। আর এইগুলোই পরবর্তীকালে মানুষের কাছে পৌঁছে গেল ক্যালেন্ডার আর্ট হিসেবে। নামটি ক্যালেন্ডার আর্ট হিসেবে বা পপুলার আর্ট হিসেবে পরিচিত হলো। বাড়িতে দেবদেবী ঢুকলেন কাগজের মাধ্যমে প্রথমে, আর এর সাথে সাথে প্যারালির আরেকটি লোক সংস্কৃতি বলুন বা ফোক ট্র্যাডিশন চলেছে। এটি তারও একটু আগের থেকে, তারও প্রায় 50 বছর 100 বছর আগের থেকে, যখন আধুনিক যানবাহনের সুবিধার জন্যে বেশি করে মানুষ আসতে আরম্ভ করলো কলকাতা, যেটা তখনকার দিনের রাজধানী, এবং এসেই কালীঘাটে যেত। কালীঘাট থেকে বেরোবার পরে তারা প্রমাণসহ, তারা তো সবাই প্রায় একাই আসতেন, বলে না স্ত্রী নিয়ে কে আর আসে, মানে পতির পুণ্য সতীর পুণ্য, প্রতি বাড়িতে থাক, কিন্তু পতি যদি জানতে চান যে তুমি কি কালীঘাটে সত্যি সত্যি গিয়েছিলে, তখন পতিকে দেখাবার জন্য বা পাড়াপড়শিকে দেখাবার জন্য একটি চিত্র নিয়ে যেতেন। এই চিত্রগুলো কিন্তু আমাদের পটুয়ারা আঁকতেন। এখান থেকে আরেকটি স্কুল আসলো, কালীঘাট পট। কালীঘাট পট, কালীঘাট পট আর আমি যেই চিত্রকলার কথা বলছি, তোমাদের পার্থক্য যে কালীঘাট পট ভারতবর্ষের পটচিত্রর ট্র্যাডিশনে আঁকা হতো, এবং তার মধ্যে অনেক রকমের রূপ আনা হয়েছে ইত্যাদি, দেখেই বোঝে ভারতীয় চিত্র। ঠিক এই সময়ে কিন্তু আবার মজার মজার ঘটনা হচ্ছে বাংলায়। বাংলায় তখন ঔপনিবেশিক এতে শাসনে দুটি জাতের খুব প্রয়োজনীয়তা হলো। কেন, ব্রিটিশ সাম্রাজ্য চালাতে গেলে শিক্ষিত লোকের দরকার, কিন্তু খুব বেশি উচ্চশিক্ষিত নয়, ফাইল চালাবার মতো। তারা তখন শিল্পকলা করতে আরম্ভ করলো, যন্ত্রপাতি আনতে আরম্ভ করলেন, হাতুড়ির আওয়াজ, মেটালের আওয়াজ, চারিদিকে কাটিং মেশিন হচ্ছে, এগুলো হচ্ছে। তখন তাদের এক শ্রমিক শ্রেণীর দরকার পড়লো। এই শ্রমিক শ্রেণী বাংলা যেটা তৈরি হলো, আর শিক্ষিত বাঙালি যারা উচ্চশিক্ষা বা মধ্যশিক্ষার জন্য গেলেন, তাদের আবার নতুন করে নতুন ভগবানের প্রয়োজনীয়তা হলো। সব জায়গায় আমাদের ভগবান লাগবে, ট্যাক্সিতে গেলে ভগবান লাগবে। তো এখানে নতুন করে দুই বৈদিক দেবদেবীকে টেনে আনা হলো। এক হলো সরস্বতী,
সরস্বতী সেই বেদের যুগ থেকে নিয়ে সিপাহী বিদ্রোহ অবধি তার আর কোনো চিহ্ন ছিল না। একদম বৈদিক যুগ থেকে নিয়ে সিপাহী বিদ্রোহ অবধি কোনো রকমের কোনো মন্দির নেই, কিচ্ছু নেই, থাকলেও খুবই কম। সরস্বতী হঠাৎ খুব পপুলার হতে আরম্ভ করলো, লোকপ্রিয় হতে আরম্ভ করলো। সবাই গিয়ে পড়ে, তাদের খড়ি ওখানেই দেওয়া হয়, বইও ওখানে রাখে। মা আমাকে ম্যাট্রিক পরীক্ষাটা পাস করিয়ে দিও, বা আমাকে এই পরীক্ষা পাস করিয়ে দিও। সরস্বতীকে নতুন করে চিনতে হলো। আর একদিকে এই শ্রমিক শ্রেণীর জন্যে বিশ্বকর্মাকে আনা হলো। এখন বিশ্বকর্মা আনতে গিয়ে একটা মুশকিল হয়ে গেল। বাংলায় যে বিশ্বকর্মা যাকে প্রথম নিয়ে যাকে পুজো করা হলো, তিনি হলেন বৈদিক যুগের বিশ্বকর্মা, যার এই লম্বা দাড়ি, অনেকখানি ভীষ্ম পিতামহর মতন দেখতে, লম্বা চাপা পাকা দাড়ি। বাঙালি শ্রমিক বলল, এই বুড়োকে দিয়ে তো কাজ হবে না। অর্থাৎ বাঙালি শ্রমিকদের সুবিধার জন্যে আমরা যে বিশ্বকর্মা আনলাম, তার সাথে কিন্তু কার্তিকের মিল বেশি। আপনি লক্ষ্য করে দেখুন, তিনি এক যুবক। হ্যাঁ, এখন কোনটা বিশ্বকর্মা কোনটা কার্তিক কিন্তু পার্থক্য করা যায় না। আমরা মিথোম্যানিয়া বলে একটা শব্দ ইদানিং খুব শুরু হয়েছে। আমরা এই রাম জন্মভূমিকে কেন্দ্র করে রামচন্দ্রকে কিন্তু মোটামুটি ভোটের আসরে নামিয়ে ফেলেছি অ্যাজ ক্যান্ডিডেট। ওরা নামিয়েছেন বলাই ভালো। পার্থক্যটা কোথায়? না, রামের পেছনে আরেকটি সম্পূর্ণ আলাদা একটি মতলব আছে। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, রামকে শ্রদ্ধা কিন্তু ভারতবর্ষের সব জায়গাতেই করেন। রামচন্দ্র আমাদের ভগবান, তিনি রামায়ণের সবচেয়ে প্রধান চরিত্র, তিনি সীতাকে ফেরত এনেছিলেন। এসব নিয়ে আমরা সবাই ছোটবেলার থেকে জানি, কারো কোনো আক্রোশ নেই, কারোর কোনো রামের ব্যাপারে বিতর্ক নেই। কিন্তু রামকে যখন অস্ত্র হিসেবে ব্যবহার করতে আরম্ভ করা হয়, তখন এটি অস্বস্তি ব্যাপার আসে। বাংলায় আপনি দেখবেন ছোটখাটো রামের মন্দির টন্দিরও আছে। যেরকম সবচেয়ে বড় মন্দির যদি বলতে হয় রামের মন্দির, আমরা বলবো রামরাজাতলা। রামরাজাতলার মন্দিরটি ঠিক 150 থেকে 200 বছর আগে অযোধ্যার থেকে একটি পরিবার এসে পড়েছিল। অতএব রামকে বাংলার ধার্মিক সংস্কৃতির মধ্যে একটি অঙ্গ হিসেবে তাকে একটা কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা কিন্তু কোনোদিন ধরিনি। এখানে বাংলায় বৈষ্ণব ছিল, বিষ্ণুর পুজো কম হতো, কৃষ্ণর পুজো বেশি হতো, আমরা সবাই সেটা জানি। পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবরা আসার পরে কৃষ্ণর থেকে বেশি রাধা কৃষ্ণ পুজো হতো, পূজিত হতো। আবার শক্তির উপাসকেরা কালীকেও পুজো করেছে, দুর্গাকেও পুজো করেছে। অর্থাৎ আমাদের ভগবানের মধ্যে একটা ফ্যামিলি স্ট্রাকচার এসে গেছে এখানে। কয়েকটি দেবদেবীর উপর এখানে বেশি ভরসা, বা তাদেরকে নিয়ে বেশি উৎসব করা হয়, তাদেরকে বাঙালি দেব হিসেবে মানা হয়। এখন দুর্গাকে যদি আমি বাঙালি দেবী বলি, আমি কি খুব ভুল বলবো? আমরা দুর্গাকে ভয়ঙ্করী মা হিসেবে কোনোদিন দেখিনি। এই ভয়ঙ্করী মার ভূমিকা আমরা রেখেছি কালীর জন্য। অথচ দুর্গা মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, এদিকে দুর্গার মহিষাসুর মর্দিনী, দুর্গার যোদ্ধা হিসেবে, দুর্গার হাতে অত অস্ত্র, দুর্গার কত রকমের যুদ্ধ, কত কিভাবে কত অস্ত্র নিয়ে কি করেছেন সব নিয়ে আমরা পাঠ করি। কিন্তু দুর্গাকে শেষ পর্যন্ত আমরা বাড়ির মেয়ে, ঘরের মেয়ে হিসেবে বাপের বাড়িতে আসছে, বাপের বাড়িতে 4 দিনের জন্য আসছে। উত্তর ভারতে যারা রাম ভক্ত, তারা প্রথম কথা এটাকে দুর্গার নামেই নেয় না, তারা বলে এই রাম নবরাত্রি, নবরাত্রি। ওরা 2বার বছরে নবরাত্রি পালন করে। প্রথমটাকে রাম নবমী বলেন,
মানে যেটা চৈত্র মাসের, আর এটাকে বলে নবরাত্রি। ওই দুই ক্ষেত্রে এই 9টা দিন আর 9টা রাত তারা অনেকেই উপোস থাকেন বা খুব কম আহারের উপর থাকেন। বছর 10-এ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তার আগের থেকে শুরু হয়েছে একটা হিন্দি কেন্দ্রিক সভ্যতা, একটা হিন্দি কেন্দ্রিক ঔপনিবেশিক মনোভাব তৈরি হয়েছে। এর পেছনে খুব দুঃখজনক কারণ আছে। দুঃখজনক কারণের মধ্যে হলো এই যে আপনি আর আমাদের অন্তত 3টি ভাষা জানতে হয়। নিজের ভাষা, তাছাড়া এমনি সাধারণ লোকের সাথে কথা বলতে গেলে সর্বভারতীয় আমরা মোটামুটি হিন্দি চালিয়ে দিতে পারি। আমাদের লিঙ্গ আর এটা নিয়ে কোনটা কার কোনটা কি এই নিয়ে একটু গন্ডগোল হবেই হবে, কারণ আমাদের এসব ব্যাপার নেই। হ্যাঁ, চালিয়ে দেওয়ার মতন হিন্দি আমরা বলতে পারি এবং বোঝা মোটামুটি আমরা পারি হিন্দি সিনেমার দৌলতে। আর সাথে সাথে আমাদের উচ্চশিক্ষার জন্য ইংরেজি পড়তে হয়। তো আমরা সবাই কিন্তু ভারতবর্ষের এই হিন্দি বেল্টের বাইরে, বা যাকে বলা হয় গোক্ষেত্র বাইরে গেলেই দেখা যাচ্ছে সবাই 3টি ভাষা নিয়ে চর্চা করছে। অতএব 3টি স্তরের 3টি সংস্কৃতির সাথে তারা যুক্ত। একটা সংকীর্ণ সভ্যতা তৈরি হয়ে গেছে হিন্দি ভাষাত অঞ্চলে। এর পেছনে আরেকটি কিছুখানি রাজনৈতিক বলুন কারণে, আর কিছুখানি আমলাতান্ত্রিক ষড়যন্ত্রের জন্যে অনেক কটি প্রান্তিক ভাষা, অনেক কটি আঞ্চলিক ভাষা যার সাথে হিন্দির মিল আছে কিন্তু হিন্দি নয়। রাজস্থানী ভাষায় যারা কথা বলেন তাদের কিন্তু একটি রাজস্থানের ব্যাপারে তাদের একটা আত্মবিশ্বাস, একটি অস্মিতা বলুন, একটু প্রাইড আছে। কিন্তু তাদের গত 30 বছর ধরে রাজস্থানী ভাষাটাকে উড়িয়ে দিয়ে বলেছে এটা কিছুই না, হিন্দির একটি ডায়ালেক্ট, ব্রজ। সব ভাষাগুলোকে আপনি ব্রজবুলির কথা বলছি, এগুলো সব কটাকে, এবং হিন্দি বলতে আজকে তারা যে ভাষাটির কথা বলছেন সেটাকে আবার হিন্দি পরিবারের মধ্যে তাকে বলা হয় খাড়ি বলি। আচ্ছা, সোজা দাঁড়িয়ে কথা বলা, খাড়ি বলি, একটা রেজিমেন্টের ভাষা। খাড়ি বলি বাকি সব হিন্দির যদি উপভাষা কথাটি ব্যবহার করি, ব্রজ বলুন, আওয়াধি বলুন, সবাইকে একত্রিত করে একটা হিন্দি পরিবার হিসেবে তৈরি করেছে। এর মধ্যে ফলস্বরূপ হিসেবে যেটা হয়েছে, তার বাড়িতে ফিরে গিয়ে ভোজপুরিতে কথা বলছে, বাড়িতে গিয়ে বুন্ডেলিতে কথা বলছে, রাজস্থানীতে কথা বলছে, বাইরে এসে কিন্তু তারা হিন্দিতে কথা বলছে। খুব ইন্টারেস্টিং। আর হিন্দিকে এমন একটি প্রাধান্য দেওয়া হলো, তার পেছনে সরকারি চাপ, সরকারি ফান্ডিংয়ের প্রচুর টাকা খরচ করা হয়েছে, সংবিধানও তার জন্য স্থান রাখা হয়েছে যে আমরা সবাই চেষ্টা করব হিন্দিকে আরও প্রাধান্য দিতে। মানে অসাংবিধানিক কিছু না, কিন্তু সংবিধান বলুন আর যাই বলুন, ভারতবর্ষ একটি যুক্ত রাষ্ট্র, শুধু তাই নয়, যুক্ত সংস্কৃতি। সারা ভারতবর্ষের এই হিন্দি ক্ষেত্র বাদ দিয়ে বেরিয়ে গেলেই দেখবেন কোথাও রামের নাম নেই। মহারাষ্ট্রে ঠিক সেই সময় তারা কর্ণাটকের উত্তর মহারাষ্ট্রে পাণ্ডব পুজো করছে। আচ্ছা, এবার নবরাত্রি 9টা রাত তামিলরা কি করে জানেন? তামিলরা 3 দেবীর মধ্যে ভাগ করে দিয়েছে। প্রথম 3 দিন তারা সরস্বতী পুজো করেন, দ্বিতীয় 3 দিন তারা লক্ষ্মী পুজো করেন, আর তৃতীয় 3 দিন তারা পার্বতী পুজো করেন বা দুর্গা পুজো করেন। আমাদের মতন আমরা যেরকম শেষ 3 দিন গিয়ে দুর্গা পুজো, তারা কখনো কেউ রামের নাম নেয় না। তা ওরা কি সব রাষ্ট্রবিরোধী নাকি? আমাদের সংস্কৃতিটি সেরকম যে তুমি যাকে রামনবমী বলছো আমি তাকে বোম্বাই বলবো, আমি তাকে দুর্গা বলবো। তুমি যাকে দিওয়ালি বলছো 5 দিনে মানাচ্ছ, আমি এক রাত্রিতে মানাই, অমাবস্যার রাত্রিতে, আমি তাকে কালী পুজো। আমাদের মধ্যে তো কোনো বিবাদ নেই। কেরলের সবচেয়ে নামকরা বা সবচেয়ে পপুলার ফেস্টিভ্যাল দুর্গাপুজোর মতন হলো ওনাম। ওনামে কাকে পুজো করে জানেন? ওনামের কেন্দ্রীয় চরিত্র হলো মহাবলী।
ভ্যালি, ভ্যালি মানে ওরা যেরকম বলে, তার ভ্যালি মানে বলি বলি আমার বালে মহাবালির গল্প বলছেন তারা। আচ্ছা, আমরা যে কিংবদন্তি শুনে এসেছি সেখানে বামন অবতার সেজে মহাবালির রাজার কাছে গিয়ে বিষ্ণু স্থান চেয়েছিলেন 3টি পা রাখার জন্যে, ঠিক আছে? 3য় পা দিয়ে মহাবলীকে তিনি পৃথিবীর গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই তো গল্প। Mahabali was a benevolent king. When his fame reached heaven, Lord Vishnu came to earth in the form of Vamana and sent Mahabali to the netherworld. Onam is also a celebration to welcome the King Mahabali. মহাবলীকে হারালেন ঠিকই, কিন্তু কেনাডার সব লোকেরা, মালয়ালিরা, খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর মুসলমান হোক আর হিন্দু হোক, সবাই মিলে কিন্তু সেদিন মহাবলীর পুজো করে। তারা মালিয়ালিরা পুজো করছে, মানে যেই অসুরকে মারা হলো সেই অসুরকে তারা পূজিত করছে, তারা পুজো করছে, তারা বিষ্ণুকে সম্মান করছে। বিষ্ণুকে যে আপনার সিটিজেনশিপ অ্যাক্টে উড়িয়ে দেয়নি, বিষ্ণুকে রেখেছে, কিন্তু তারা বলছেন যে আমাদের কাছে এই মহাবলী বেশ বড়িওয়ালা, ছাতা হাতে নিয়ে এই তোরা খাচ্ছিস বলে, ওরা বলে সাডিয়া মিল বলে, সবাই এটা কামায় আমাদের বিশাল গণভোজনের মতন ভোগ করছেন, তারা সবাই খাচ্ছেন একসাথে। সেখানে গিয়ে অমিত শাহ গিয়ে বছর 5 আগে বললেন, এরা তো দেখছি হিন্দু সংস্কৃতি ঠিক জানে না, এইটা আমরা নামকরণ করলাম বিষ্ণু উৎসব। মালয়ের তাকে প্রায় পেঁদিয়ে তাড়িয়েছে ওখান থেকে। বিষ্ণু উৎসব, বিষ্ণুকে নিয়ে আমরা টানাটানি করছি না। আবার দেখুন অনেক জায়গায় কিন্তু অসুর পুজো শুরু হয়ে গেছে। দলিতরা, ভারতবর্ষের অনেক জায়গায় দলিত মানুষরা তারা অসুরকে নিয়ে পুজো করছে, যে পুরো দুর্গার অসুর গল্পটা হচ্ছে আর্যবাদী একটি সংস্কৃতি, তার সাথে ভারতবর্ষের যেটা আদি সভ্যতার একটি তাদের মধ্যে দ্বন্দ্বের পরিচয়। যে যার মতন করুক, কিন্তু এটা সত্যি নয়। আমাদের এইভাবেই কিন্তু 5000 বছর চলে এসছে। আর 5000 বছর আর কয়েক 100 বছর টিকবো কিনা যদি একটি সভ্যতাকে চাপিয়ে দেওয়া অন্য। আমাদের পূর্ব ভারতে অম্বুবাচীর পুজো হয়, তখন যে আমরা বলি যে মাদার আর্থ এখন তার তিনি তৈরি হচ্ছে। কামাখ্যাতে পুজো হয়, এখানেও হয় অনেক জায়গায়। উড়িয়ারা, উড়িষ্যার লোকেরা ঠিক তার 7 দিন আগে, সেই দিনটাকে না মেনে তারা রজ বলে পুজো করে। রজ পুজোটি হলো 3 দিন মহিলারা কিছু করবে না, তারা পুরুষরা রান্না করবে, যখন অখাদ্যই হোক তাদের রান্না খেতে হবে, তারা কাপড় কাচবে, তারা বাড়ি পোছা করবে এবং এসে বউ যদি বলে তার পা টিপে দেবে। রজ পুজো। এখন এইসব হচ্ছে ঐতিহাসিক প্রথা। রজ আসছে মানে তখন বলছে ঠিক আছে আমি তোমাকে রজতে দেখে আমার পা টিপিয়ে দেখিয়ে দেবো তোমাকে বলে, এই বলে একটা সলিউশন করছে। তা ওরা রজ পূজা করছে কিনা, কেউ অম্বুবাচী মানছে কিনা, কে কোন দেবী কোন, এগুলো নিয়ে কেন ঘাটাঘাটি করছেন? তারা তাদের সংকীর্ণ চোখে, তারা তাদের কিছুখানি অর্ধশিক্ষিত চোখে যেভাবে দুনিয়াটাকে দেখছে, যে রঙিন চশমায় দেখছে, সেই চশমা অনুযায়ী দুনিয়াটাকে তারা দেখতে চাইছে। কারণ তিনি বিভাজন দিয়ে এসছেন, তিনি দাঙ্গার মাধ্যমে এসছেন, তিনি রক্তের মাধ্যমে এসছেন, তিনি ওই ভাষা ছাড়া আর কিছু বোঝেন। তাকে বিভাজনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন, এখানে কোনোদিনই পারবে না। বাংলার মানুষ তাকে এই ব্যাপারে এক কথা বলে গাড় ধরে বার করে দেবে। নিজে কিন্তু গুজরাটি, এর পেছনে আর এক মতলব আছে। তিনি কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং হিন্দিওয়ালা নয়, তিনি হিন্দিটা শিখে নিয়েছেন। কারণ গুজরাটের লোকেরা অনেকেই হিন্দি জানেন, সংলগ্ন রাজ্য হিন্দি জানেন। তিনি প্রথম থেকে বুঝতে পেরেছিলেন দুটো জিনিস, যে আরএসএসে তিনি বড় হতে পারবেন না। কেন, আরএসএসের প্রথা হলো যে আপনার এক শ্রেণী ব্রাহ্মণ তাদের সৎসংচালক হয়, মানে তাদের প্রধান হয়। তিনি ব্রাহ্মণ নন, অতএব তিনি বুঝে নিয়েছিলেন যে তার দ্বারা ওখানে হবে না। আরএসএস ট্র্যাডিশনে তিনি তারই ব্যাচমেট কথাটা যদি আমি ব্যবহার করি, তার সমসাময়িক তার কাছে হার স্বীকার করে তিনি বেরিয়ে গেছিলেন। তিনি আজকে
মোহন ভাগবত আচ্ছা চলে গেছিলেন। এটা আমি যেটা বলছি ইতিহাসের পাতা এটা হিস্টোরিক্যাল হ্যাঁ, তিনি দেখলেন যে এখনো হতে পারেন না, তিনি বিজেপিতে চলে এলেন। অফকোর্স তিনি বলবেন আমাকে আরএসএস বিজেপিতে পাঠিয়েছে, এসব থাক, গপ্প থাক। মোদি ঠিক এইভাবে কুটিলভাবে জিনিসটাকে দেখলেন যে তিনি কখনো গুজরাট মহাগুজরাট সাম্রাজ্য করতে পারবেন না, তার যদি সাম্রাজ্য করতে হয় তিনি হিন্দি সাম্রাজ্য করতে হবে। অতএব হিন্দির সাথে নিজেকে জড়িয়ে ফেললেন, একদম তার আইডেন্টিটি। হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, ইংরেজির 4টে কথাও লিখতে পারেন না। আমি জানি, আমি সাথে কাজ করছি 2 বছর। তাকে ইংরেজিতে ফাইল পাঠালে তো মোটামুটি হয় গুজরাটিতে বা হিন্দিতে বুঝিয়ে দিতে হয়, তারপর তিনি এক ন ম করে লেখে সই দেয়। অতএব তাতে ধিক্কার করছি না, সত্যের কথাটা বলছি আমি। তা তার এই জিনিসটাকে আরো মজবুত করার জন্যে তিনি গুজরাট বর্জন করে বেনারস থেকে, বারাণসী থেকে, কাশীর থেকে দাঁড়ালেন। উনি বুঝলেন যে গুজরাট থেকে কোনোদিনই বড় সাম্রাজ্য হবে না, গুজরাট থেকে চালাতে পারবেন না। যেই জন্য কামরাজও কোনোদিন প্রাইম মিনিস্টার হতে পারলেন না, কেউই হতে পারলেন না, একমাত্র দেবেগৌড়া কয়েক মাসের জন্য হয়েছিল। তাছাড়া যেই হয়েছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি হয়েছেন যেটাকে বলা হয় হিন্দি বেল্ট থেকে। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় অবদান বাংলার। তো বাংলা থেকে তো কোনো প্রধানমন্ত্রী হতে পারলেন না, কারণ বাংলাটা তো বাঙালিরা তো হিন্দি বলতে পারে না। অতএব হিন্দির ওপর দখল রাখতে গেলে বাইরের থেকে একটা বহিরাগত লোক শেষে হিন্দির ল্যাজ ধরে, আমি কথাটি ব্যবহার করি, ল্যাজ ধরে তিনি এগিয়ে গেছেন। আমরা এবার আলোচনার অন্তিম বা তৃতীয় পর্বে আসছি। গত ভোটের সময় হয়েছিল, কম ছিল, এবারের ভোটে লক্ষ্য করলাম স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এরা দুজন যতবার বাংলায় আসছেন, অলমোস্ট ডেলি প্যাসেঞ্জারই করছেন এখন। এখানে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না, দুর্গাপুজোর বিসর্জন করতে দেওয়া হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, সরস্বতী পুজো যারা করতে চান কলেজ ইউনিভার্সিটিতে তাদেরকে বাধা দেওয়া হয়, শুধু এখানে ঈদের উৎসব করা হয়, এর বাইরে আর কিছু পালন করতে দেওয়া হয় না। আমি আগেই বলেছি এটা মূর্খতার পরিচয়, মানে অজ্ঞতা না। অজ্ঞতা হলে একটি ভদ্র কথা ব্যবহার হয়ে যাচ্ছে। উনি যে বেসিক্যালি মূর্খ তারই প্রমাণ তিনি করছেন। ভারতবর্ষের দুর্গাপুজো যদি কোথাও হয়, খুব ভালো আকারে হয়, বড় আকারে হয়, তবে এটা কলকাতায় হয়, বাংলায় হয়। যেরকম গণপতি পূজা মহারাষ্ট্র হয়, সবাই জানেন। এটা পড়াশোনা করলেই জানা যায় যে, হ্যাঁ, বলে ইট ইজ বেটার টু রিমেন সাইলেন্ট রাদার দ্যান ওপেন ইউর মাউথ টু প্রুভ দ্যাট ইউ আর আ ফুল। বাঙালির দুর্গাপুজো বোধহয় গত 200 বা 300 বছর ধরে বাঙালির সবথেকে দুর্গাপুজো বিখ্যাত। মোটামুটি যেই প্রথায় আমরা দেখছি সেটি জাহাঙ্গীরের আমল থেকে। ও, জাহাঙ্গীরের মানে 1610-এর পর থেকে দেখা যাচ্ছে সেগুলো বাড়ির পুজো, বড় জমিদার বাড়ির পুজো ছিল। সার্বজনীন পুজো আমাদের এখানে শুরু হয় 1910-এ। প্রাচীন পুঁথিপত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, সেই সময়কার অন্যতম সেরা চিত্রশিল্পী প্রশান্ত চিত্রকরকে দিয়ে প্রস্তাবিত দুর্গা প্রতিমার ছবি আঁকানো হয়। তারপর 5 জন মৃৎশিল্পীকে দায়িত্ব দেওয়া হয় আলাদা আলাদা করে প্রতিমা গড়ার। যার প্রতিমা সব থেকে ভালো হয়, সেই রমেশ ভাস্করের দুর্গামূর্তি দেশের প্রথম দুর্গা উৎসবে পূজিত হয়। রাজা কংসনারায়ণের নাম প্রথম দুর্গা উৎসবের আয়োজক হিসেবে আরও কয়েকটি জায়গায় পাওয়া যায়, কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি কোথায় হয়েছিল বাংলা তথা ভারতের প্রথম দুর্গা উৎসব। আগে দুর্গামূর্তি শুধু পূজিত হতো মন্দিরের 4 দেওয়ালের মধ্যে। গর্ভগৃহ থেকে তাকে বার করে এনে আম জনতার মধ্যে সামিল করে উৎসবে সামিল করেছিলেন রাজা কংসনারায়ণ। আজ থেকে 400 বছর আগে সেই উৎসবের জন্য খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। অর্থনীতিবিদরা হিসেব কষে জানাচ্ছেন 400 বছর আগের 9 লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য, হ্যাঁ, প্রায় 300 কোটি টাকা।
মুসলমান নির্বিশেষে হিন্দু আর মুসলমান নির্বিশেষে ব্রিটিশ হয়। সাহেবরা আসতেন। হ্যাঁ, সবাই এসছেন, এটা এসছেন এখানে পড়াশোনা করতে হয়। ওই করে সার্টিফিকেট দেখিয়ে দিলাম একটা, তারপর আবার সার্টিফিকেটটা সরিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমার মনে হয় এই জন্য আমরা বলি যে ক্লাস 10 পাস করলেই কিন্তু এতখানি জানা যায় কি করেছে তো আমি জানি। ইউনেস্কোর এত বড় শিরোপা, এত বড় শ্রেষ্ঠত্বের শিরোপা দুর্গাপুজোকে দেওয়া হয়েছে, তারপরে এই কথাটি না না, তাতে উনি নিজের কত সীমিত তার জ্ঞান সেটাই তিনি প্রমাণ করছেন, আর কিছুই না। আর বাঙালির তাতে কোনো আঘাত হচ্ছে না। কিন্তু তিনি ঈদের ব্যাপারে যেটা বলছেন, হ্যাঁ আমরা ঈদের আগে কিন্তু রমজানের সময় আমরা কিন্তু অনেকেই নাকোদা মসজিদ পাড়ায় গিয়ে ভালো ভালো খাবার খাই। এ ব্যাপারে আমাদের কোনো রকমের এই নেই, আমাদের না, আমরা মাছ মাংস খাই এবং 99% বাংলার 99% আমরা মানে আমিষেই। ইটস এ ম্যাটার অফ কালচার। তো সেখানে ঈদ নিয়ে কোনোদিন আমাদের কোনো বিবাদ নেই। তারা ঈদ করুক, তারাও তো বাঙালি। ওটা আসল কথা, মুশকিলটা হচ্ছে তিনি যেভাবে গুজরাতের মুসলমানদের শত্রু হিসেবে ধরেন, আমরা কেন বাংলার মুসলমানকে গণশত্রু হিসেবে ধরছি না, তার এখানে প্রবলেম হচ্ছে। তার প্রবলেম হচ্ছে এখন হয় কি, হেট্রেড মানে ঘৃণা এমন একটি বস্তু যেটা যত কম শিক্ষা পাওয়া যায়, যত কম শিক্ষা তার সাথে একটা ডাইরেক্ট ইনভার্স কোরিলেশন আছে। শিক্ষা স্তর বাড়লেই আপনার বিদ্বেষ চলে যায়, আর শিক্ষা স্তর কম থাকলে বিদ্বেষ বাড়ে, এই আর কি। জহর বাবুর কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা শুনলেন, সেটা হলো শিক্ষার স্তর বাড়লে বিদ্বেষ কমে যায়। ঘৃণা তখনই বাড়ে যখন শিক্ষার স্তর অত্যন্ত কম জায়গায় থাকে, তলানিতে থাকে। আপত্তি ওনাদের একটাই, আপত্তি আমার দেশের প্রধানমন্ত্রীর একটাই, এটাও জহরবাবু বললেন, গুজরাটে মুসলমানদের ওনারা ঘৃণা করেন যেভাবে, আমরা এখানে হিন্দু বাঙালিরাও কেন মুসলমানকে গণশত্রু হিসেবে চিহ্নিত করলাম না, এটাই ওনাদের আক্ষেপ। তাহলেই বোধহয় আরো বেশি কিছুদিন, আরো বহু কিছুদিন, আরো জানা যায় না কতদিন ওরা ক্ষমতায় থেকে যেতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় সেটি হলো না। দুঃখের বিষয় বাঙালি মহানন্দে দুর্গাপুজো করলো, হিন্দু মুসলমান নির্বিশেষে তাতে যোগ দিল। দুঃখের বিষয় ওনাদের পক্ষে বাঙালি খুব আনন্দের সঙ্গে সরস্বতী পুজো করলো। সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মহাসমারোহে সরস্বতী পুজো হলো। এবং জহরবাবু বলেই দিলেন যে ঈদের দিন বাঙালি মহা আনন্দে নাখোদা মসজিদের কাছে গিয়ে হালিম খেল। আপনাদের ভোট চলছে, সিদ্ধান্ত আপনাদের, কোন দিকে যাবেন, কি করবেন, সেই রায়টা আপনারা নেবেন। আমরা শুধু কোর্টরুমে কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্য আপনাদের সামনে পেশ করলাম মাত্র। নির্বাচনকে একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখি না, সাংস্কৃতিক দ্বন্দ্ব হিসেবে দেখছি। একটা ঔদার্য আর বাংলার সংস্কৃতির পটভূমিকায় চলে গেলে আমাদের প্রায় আজকে 250 বছর ধরে নবজাগরণ এসছে। নবজাগরণের কারণে আমাদের এখানকার মানুষরা কেউ কাউকে কোন জাতি টাতি কেউ জিজ্ঞেস করে না। আমি কলেজ পাস করে গেলাম, আমায় কেউ জিজ্ঞেস করলো না, হ্যাঁ রে তোর জাতিটা কি। আমাদের এখানে এসব হয় না। আমরা ওর ঊর্ধ্বে চলে গেছি অনেক দিন আগে, সংকীর্ণতার ঊর্ধ্বে চলে গেছে অনেক দিন আগে। আর সেখানে উঁচু নিচুর কোনো ব্যাপারই নেই। তাই কে কি করলো, খেলো, কে কি করলো, কোন জাতের, এই নিয়ে চিন্তা হয় না। কেন ওটা অনেক মানে 250 বছর ধরে খাটতে হয় এরকম একটা স্তরে পৌঁছতে গেলে। আর যারা এখানে এসে এই অপবাদ করছেন, যারা এখানে কুৎসা রটাচ্ছেন, তারা কিন্তু একটি সংকীর্ণ সংস্কৃতিকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার দেখবেন ঠিক ওরা যেই 2-3টে জায়গায় গিয়ে তারা প্রবেশ করেছেন, এক জায়গায় গিয়ে একটি জাতিকে, পূর্ববঙ্গের থেকে আগত একটি জাতিকে তাদের বলা হচ্ছে যে তোমাদের এই শিডিউল কাস্ট সার্টিফিকেট, তোমাদের এই একেবারে সিটিজেনশিপ সার্টিফিকেট দেবো। আবার গিয়ে পশ্চিমাঞ্চলে গিয়ে মাহাতো কর্মীদের বলা হচ্ছে যে এই তোমরা কর্মী, তোমরা জানো না বাঙালি নয় তোমরা, বলে তাদের ভোট নেওয়া হচ্ছে। আবার উত্তরে গিয়ে বলা হচ্ছে রাজবংশী, তুমি জানো না তুমি বাঙালি নয়। তারা বাংলার বিরুদ্ধে কাজ করছেন, তারা বাংলার সংস্কৃতিকে তারা বোঝেন না, বাংলার সংস্কৃতিকে তারা ঘৃণা করে। আর ঘৃণার জবাব কিন্তু দেওয়ার ক্ষমতা একমাত্র আমাদের কাছে।